ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই আগের এপিসোডে খুব ভালো করে প্র্যাকটিস করেছো যে আমরা বেসিক যে কনসেপ্টটা দিয়েছিলাম সেই বেসিক কনসেপ্টটা নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো আজকে দেখো আমরা যেটা আলোচনা করছিলাম যে ইলেকট্রোলাইটিক সেল, এই ইলেকট্রোলাইটিক সেলে যদি ইলেকট্রোলাইটিক সেলে যদি আমি ইলেকট্রোলাইট হিসাবে কোনো মল্টেন স্টেট নিই তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু মল্টেন স্টেট বাদ দিয়ে যদি তো ইলেকট্রোলাইটের যদি জলীয় দ্রবণ নিই, সেই জলীয় দ্রবণটা আবার যদি গাঢ় বা জলীয় দ্রবণটা যদি লঘু হয়, তাহলে কাকে ক্যাথোডে নিয়ে যাব কাকে অ্যানোডে নিয়ে যাব সেই সংক্রান্ত আলোচনা কিন্তু আজকে গোটাটাই আমরা করব। তো আমরা ইলেকট্রোলাইটিক সেল সম্বন্ধে জেনে নিই। আজকে আমরা ডিটেলসে অনেক কিছু আলোচনা কিন্তু আমরা ইলেকট্রোলাইটিক সেল সম্বন্ধে করব। তোমরা প্রত্যেকটা জিনিস কিন্তু নোট করে নেবে। দেখো আজকে যেটা আলোচনা করব ইলেকট্রোলাইটিক সেল, এই ইলেকট্রোলাইটিক সেল বা ইলেকট্রোলাইটিক সেলটাকে স্টাডি করা দুটো পার্সপেক্টিভে। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ। একটা হচ্ছে কোয়ালিটেটিভ মানে কোয়ালিটেটিভ মানে যে যে কে কে আমি যে এতক্ষণ ধরে বলছিলাম যে কে অক্সিডাইজ হবে বা কে কার রিডাকশন ঘটবে বা কার অক্সিডেশন ঘটবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। আর সেটা হচ্ছে কোয়ালিটেটিভ। তাহলে আমরা ইলেকট্রোলাইটিক সেলটাকে আমরা দুটো পার্সপেক্টিভে পড়ে থাকি। একটা হচ্ছে আমি একটা বলছি যে কোয়ালিটেটিভ এখানে লিখবে কোয়ালিটেটিভ কথার অর্থ হচ্ছে যে গুণগত বিশ্লেষণ। গুণগত। আর কোয়ান্টিটেটিভ মানে কি, কোয়ান্টিটি মানে কি পরিমাণগত। এখানে কোনো তোমাদের কোনো বলে যাওয়ার কোনো জায়গা নেই, এটা হচ্ছে পরিমাণগত। দেখো কোয়ান্টিটেটিভ পার্সপেক্টিভে কোয়ান্টিটেটিভ হচ্ছে গুণগত আর কোয়ালিটেটিভ পার্সপেক্টিভে পরিমাণগত। তো আমাদের খুব কনসেপ্টটা আমাদের ক্লিয়ার রাখতে হবে যে ইলেকট্রোলাইটিক সেলটাকে আমরা দুটো পার্সপেক্টিভে পড়ে থাকি। ইলেকট্রোলাইটিক সেলের দুটো ভাগ আমি বলছি না, ইলেকট্রোলাইটিক সেলটাকে দুটো পার্সপেক্টিভে পড়ে থাকে। দুটো ধারণার মাধ্যমে আমাদের যদি ভেতরে ঢোকে তাহলে কিন্তু খুব তোমাদের কনসেপ্টে যে কোন জায়গায় কি হয়। একটা হচ্ছে কোয়ালিটেটিভ মানে গুণগত বিশ্লেষণে আমরা কি দেখব? গুণগত বিশ্লেষণে আমরা দেখব যে হু উইল অক্সিডাইজ অর রিডিউস, যে কে অক্সিডাইজ হবে আর কে রিডিউস হবে। কোয়ালিটেটিভ অ্যানালিসিসে আমরা সেটা দেখব, হু উইল অক্সিডাইজ অর হু উইল রিডিউস। কে অক্সিডাইজ হবে, কে রিডিউস হবে, অর্থাৎ গুণগত যে কে অক্সিডাইজ, যে আমাদের যদি ওই জলীয় দ্রবণ থাকে যদি কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ইলেকট্রোলাইটের, তাহলে কে অক্সিডাইজ হবে, কার রিডাকশন ঘটবে। তো সেটাকে আমরা কোথায় আলোচনা করবো? কোয়ালিটেটিভ অ্যানালিসিসে, কোয়ালিটেটিভ ভাবে। আর কোয়ান্টিটেটিভ মানে কি? কোয়ান্টিটেটিভ মানে হাউ মাচ, কতটা হবে। কোয়ান্টিটেটিভ মানে হাউ মাচ, কতটা হবে। সে হাউ মাচ মেবি ওয়েটে হতে পারে, বা কোনো যদি গ্যাস হয় তাহলে ভলিউমে হতে পারে, বা এখানে তোমার কত তড়িৎ পাঠাতে হবে, অ্যাম্পিয়ার, বা কত টাইম লাগবে, সেটা আমরা কোন পার্সপেক্টিভ বলবো? সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। এই কোয়ান্টিটেটিভ পার্সপেক্টিভ আমরা পড়বো। এখানে একটা গুরুত্বপূর্ণ সূত্র আছে, সেটা হচ্ছে ফ্যারাডেজ ল। তো ফ্যারাডেজ লটা আমরা কত কোয়ান্টিটেটিভ বা পরিমাণগত যে ইলেকট্রোলাইটিক সেলের যে পরিমাণগত যে অ্যাসপেক্ট, সেই পরিমাণগত অ্যাসপেক্টে কিন্তু আমরা এটা পড়বো। কিন্তু আমরা এখন এটা আলোচনা করছি কোয়ালিটেটিভ অর্থাৎ গুণগত অ্যাসপেক্টে পাবো কোয়ালিটেটিভ অ্যাসপেক্টে হু উইল অক্সিডাইজ আর হু উইল রিডিউস, এই জায়গাটা কিন্তু আমরা আলোচনা করব। এবার দেখো এইখানে যে কোয়ালিটেটিভ অ্যানালিসিস হু উইল অক্সিডাইজ হু উইল রিডিউস, তো কোয়ালিটেটিভ অ্যানালিসিসে যে ফ্যাক্টরসগুলো কি কি, যে কোন ফ্যাক্টরস এফেক্টিং এই কোয়ালিটেটিভ বা গুণগত কোয়ালিটেটিভ অ্যানালিসিস, যে কোন জায়গাগুলোকে আমরা ভালো করে দেখব, যে ফ্যাক্টরস এফেক্টিং, যে কোন ফ্যাক্টরগুলো এই কোয়ালিটেটিভ অ্যানালিসিসের ক্ষেত্রে প্রযোজ্য হয়। দেখো আমি যে ফ্যাক্টরগুলো প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে এক নম্বর হচ্ছে ইলেকট্রোলাইট। এক নম্বর হচ্ছে এটা দেখতে হবে তোমাদের ইলেকট্রোলাইট ওটা তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি আছে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নিশ্চয়ই এখানে লিকুইড হবে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের লিকুইড, এটা অবশ্যই ইলেকট্রোলাইট অবশ্যই লিকুইড ফর্মে থাকবে। এবার দেখো ইলেকট্রোলাইট তুমি যে কোনো কিছু যোগ করতে পারো। ইলেকট্রোলাইটের প্রকৃতি সে NaCl মল্টেন স্টেট থাকতে পারে, NaCl জলীয় দ্রবণ থাকতে পারে, আমি বললাম।
এনএসএ জলীয় দ্রবণের মধ্যে আবার কোনটা গাঢ় থাকবে, কোনটা মৃদু থাকবে, যে কোনো কিছু কিন্তু থাকতে পারে। সুতরাং ইলেকট্রোলাইট অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উপরেই, তড়িৎ বিশ্লেষ্য যে তুমি যোগটা করছো সেখানে, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উপরেই কিন্তু নির্ভর হবে যে হু উইল অক্সিডাইজ এবং হু উইল রিডিউস, কে অক্সিডেশন হবে, কার রিডাকশন হবে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর দেখো, 2 নম্বর ফ্যাক্টরও কিন্তু কাজে দেয়, সেটা হচ্ছে মিডিয়াম। এই মিডিয়ামের কথা বললাম যে ইলেকট্রোলাইট বা মিডিয়াম, ইলেকট্রোলাইট মিডিয়াম। তো আমরা যেটা এখানে যেটা তুমি এরকম ভাবে চিন্তা করতে পারো ইলেকট্রোলাইটের ক্ষেত্রে, ধরো প্রথমত ইলেকট্রোলাইট যে NaCl আর KCl দিলে, তো প্রথমত NaCl দিলে আলাদা আলাদা পদার্থ উৎপন্ন হবে, এখানে Cl মাইনাসটা কমন, KCl দিলে আলাদা আলাদা পদার্থ উৎপন্ন, কিন্তু ক্যাটায়নটা তো কমন নয়। সুতরাং ইলেকট্রোলাইট হিসেবে NaCl ব্যবহার করতে পারো, KCl ব্যবহার করতে পারো। তো NaCl ব্যবহার করলে কি উৎপন্ন হবে, KCl ব্যবহার করলে কি উৎপন্ন হবে। এবার দেখো যে ইলেকট্রোলাইটটা তুমি দিয়েছো সেই ইলেকট্রোলাইটটা কোন মিডিয়ামে আছে, ইজ ইট এ মল্টেন স্টেটে আছে, যে তোমার গলিত অবস্থায় আছে, নাকি তোমার একটা অ্যাকোয়াস ফেজে আছে, অর্থাৎ জলীয় দ্রবণ হিসাবে আছে। তো এইটা গলীয় মল্টেন স্টেটে আছে, যা জলীয় দ্রবণে আছে। তো জলীয় দ্রবণে যদি থাকে, জলীয় দ্রবণে জল থাকতে পারে বা কোনো ইথার জাতীয় পদার্থ থাকতে পারে। যে অ্যাকোয়াস স্টেটের মিডিয়ামটা কি, তুমি মল্টেন স্টেটে ইলেকট্রোলাইটকে নিয়েছো, গলিত অবস্থায় নিয়েছো, না অ্যাকোয়াস স্টেটে নিয়েছো, জলীয় দ্রবণ হিসাবে নিয়েছো, তো সেটাই থাকবে। আর 3 নম্বর হচ্ছে ইলেকট্রোড। 3 নম্বর ফ্যাক্টর হচ্ছে ইলেকট্রোড। ইলেকট্রোড হচ্ছে 3 নম্বর ফ্যাক্টর। ইলেকট্রোড দেখো, আমরা মূলত প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে থাকি। প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করলে কোনো অসুবিধা নেই, প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করলে কোনো অসুবিধা নেই। কেন? কারণ প্ল্যাটিনাম আমরা বলেছি, আগের লেকচারেই বলেছি, প্ল্যাটিনাম হচ্ছে নিষ্ক্রিয় তড়িৎদ্বার, প্ল্যাটিনাম কারোর সঙ্গে বিক্রিয়া করে না। কিন্তু এমনও তো হতে পারে ইলেকট্রোড এখানে কপার আছে বা এখানে সিলভার ইলেকট্রোড আছে, তো সেখানে কপার সিলভার এই ইলেকট্রোডটা কিন্তু বিক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করে যাবে। অর্থাৎ যে আমরা যে ক্যাথোডে এবং অ্যানোডে যেসব পদার্থ পাবো, সেই পদার্থটা কিন্তু ইলেকট্রোডের উপর কিন্তু সেটাতে নির্ভরশীল হবে। অর্থাৎ আমি দেখো হুইল অক্সিডাইজ রিডিউস, এইটা 3টে ফ্যাক্টরের উপর নির্ভর করছে। একটা ইলেকট্রোলাইটটা একদম বেসিক ফ্যাক্টর, এবং ইলেকট্রোলাইটটা কোন মিডিয়ামে আছে, যে অ্যাকোয়াস মিডিয়ামে আছে না মল্টেন স্টেটে আছে, এটার ফ্যাক্টরের উপর নির্ভর করে। এবং ইলেকট্রোডটা কি আছে সেটার উপর নির্ভর করে। আমি এখানে পরিষ্কার করব, তোমাদের নিশ্চয়ই সবটা ক্লিয়ার হবে। ভালো করে শুনে যাও, নিশ্চয়ই তোমরা এখানটা গোটা লেকচারটা শুনতে হবে। গোটা লেকচার শুনলে তবে কিন্তু তোমরা মানে বুঝতে পারবে জায়গাটা। অনেক জায়গা তো বুঝতে পারবে না, কিন্তু গোটা লেকচার শোনো, সবটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এইটাই জানবো যে হুইল অক্সিডাইজ, হুইল রিডিউস। এটা জানার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ইলেকট্রোকেমিক্যাল সেল করতে হবে, যে আপনার ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল সিরিজ তড়িৎ রাসায়নিক শ্রেণী করতে হবে। তো আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে, তাহলে আমরা এখানে যে লক্ষ্যে নামছি যে হুইল অক্সিডাইজ, হুইল রিডিউস, হু উইল অক্সিডাইজ মানে কে জারিত হবে, and who will reduce এই লক্ষ্যে কিন্তু আমরা নামছি, যে হু উইল অক্সিডাইজ এবং হু উইল রিডিউস, কে জারিত হবে এবং কে বিজারিত হবে, এই লক্ষ্যে কিন্তু আমরা নামছি, হু উইল অক্সিডাইজ অ্যান্ড হু উইল রিডিউস। দেখো এটার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে, এটার জন্য ব্যবহার করতে হবে যে ইলেকট্রোকেমিক্যাল সেল, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, ইলেকট্রোকেমিক্যাল সেল বলছিলাম, ইলেকট্রোকেমিক্যাল সেল হবে না, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, অর্থাৎ তড়িৎ রাসায়নিক যে শ্রেণী, সেই ইলেকট্রোকেমিক্যাল সিরিজ ব্যবহার করতে হবে। এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা কি দিয়ে হয়েছে, ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা বেসিক হয়েছে রিডাকশন পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, এসআরপি। স্ট্যান্ডার্ড তুমি লিখবে, এসআরপি কথার অর্থ হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজের বেসিক হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালটা কি, এটা আমরা গ্যালভানীয় কোর্সে আমরা ডিটেলস আলোচনা করবো। এখন চলে জেনে রাখো যে যার বিজারিত হওয়ার প্রবণতা যত বেশি, তার স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালটা তত বেশি। এটা বিজারিত হওয়ার ক্ষমতা, অর্থাৎ এখানে বিজারণ বিভব। এখানে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল কথার অর্থ হচ্ছে, তুমি এখানে লিখতে পারো বিজারণ বিভব, এটা হচ্ছে বিজারণ বিভব। এই বিজারণ বিভবটা মানে কি, মানে বিজারণ বিভব মানে কি, ইলেকট্রন আকর্ষণ করার যে প্রবণতা, ইলেকট্রন আকর্ষণের যে প্রবণতা, সেটা হচ্ছে বিজারণ বিভব। যে ইলেকট্রন নিয়ে সে কি করে নিস্তড়িত পরমাণুতে পরিণত হয়েছে, সেটা হচ্ছে বিজারণ বিভব।
যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, বিজারণ বিভব বা ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা, এটাও বলতে পারো বিজারণ বিভব বা ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা, ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা, আকর্ষণ করার ক্ষমতা, এটাকে তুমি মনে করে রাখতে পারো, ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা। তো এইটা এই ইলেকট্রিক্যাল সিস্টেমটা বানানো হচ্ছে এসআরপির ইনক্রিজিং এসআরপি, মানে ইনক্রিজিং এসআরপি অনুযায়ী বানানো হয়েছে, ইনক্রিজিং এসআরপি, ইনক্রিজিং স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, এই অনুযায়ী বানানো হয়েছে। অর্থাৎ তুমি যদি ওপর থেকে নিচের দিকে আসো তাহলে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ইনক্রিজ করবে, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ইনক্রিজ করবে মানে কি, তার ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা ইনক্রিজ করবে, ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা ইনক্রিজ করবে মানে কি, ইলেকট্রন গেইন করবে মানে কি, ইলেকট্রন গেইন করবে মানে বিজারণ তার নিজে বিজারিত হওয়ার প্রবণতাটা নিজে গেইন করছে, নিজে বিজারিত হওয়ার প্রবণতা তাদের ক্ষেত্রে বেশি হবে। আর যে নিজে বিজারিত হওয়ার প্রবণতা বেশি হবে সে কিন্তু খুব ভালো জারক রূপে কাজ করবে। দেখো প্রথমে এক যে কনসেপ্ট দিলাম খুব ভালো করে রাখতে হবে, যে আমাদের যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ আমি লিখবো, তো ইলেকট্রোকেমিক্যাল সিরিজ স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অনুযায়ী কিন্তু করা হয়। স্ট্যান্ডার্ড রিডাকশন করলে ইনক্রিজিং স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, অর্থাৎ ওপর থেকে তুমি যত নিচের দিকে আসবে তত কিন্তু স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বাড়বে। খুব ভালো করে মাথায় রাখো, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বাড়বে, অর্থাৎ তড়িৎ বিজারণ বিভব, স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ড বিজারণ রিডাকশন পোটেনশিয়াল, বিজারণ বিভবটা বাড়বে। বিজারণ বিভব মানে কি, ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা। তো ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা যদি বাড়ে তাহলে আমি ঘুরিয়ে এটাও বলতে পারি যে তার নিজের বিজারিত হওয়ার প্রবণতা বাড়বে। নিজে তো ইলেকট্রন নিচ্ছে, ইলেকট্রন যে যত সহজে নেবে সে নিজের বিজারিত হওয়ার প্রবণতা বাড়বে। আর অর্থাৎ নিজে বিজারিত হওয়ার প্রবণতা যদি বাড়ে তাহলে সে ভালো জারক রূপে কাজ করবে। অর্থাৎ নিচের দিকে আমি উপর থেকে যত নিচের দিকে যাব তত কিন্তু স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ইনক্রিজ করবে মানে কি, নিজের বিজারিত হওয়ার প্রবণতা বাড়বে, আর নিজের বিজারিত হওয়ার প্রবণতা যদি বাড়ে তাহলে সে কিন্তু ভালো জারক রূপে কাজ করবে। এবং নিচের দিকে যেটা থাকবে সে হচ্ছে নিজের বিজারিত হওয়ার প্রবণতা বাড়বে, নিজের বিজারিত হওয়ার প্রবণতা যদি বাড়ে সেটা কোথায় যাবে, কোথায় রিডাকশন টেক্স প্লেস, কোথায় রিডাকশন সম্পন্ন হয়, ক্যাথোডে। অর্থাৎ যত নিচের দিকে থাকবে সেটা কিন্তু ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা তার তত বেশি হবে। আর যত উপরের দিকে থাকবে তত তার অ্যানোডে যাওয়ার প্রবণতা তত বেশি হবে। আমি আরও ডিটেলসে বলছি, নিশ্চয়ই এই বেসিক কনসেপ্টটা বুঝলে। তাহলে এইখানে যে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল আমরা করবো, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণী তৈরি করবো, তড়িৎ রাসায়নিক শ্রেণীটা ইনক্রিজিং এসআরপি অনুযায়ী হবে। এবং এইখানে এই স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালটা কার সাপেক্ষে করা হয়েছে, পোটেনশিয়ালটা করা হয়েছে SHE স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের সাপেক্ষে, সাপেক্ষে করা হয়েছে, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের সাপেক্ষে করা হয়েছে। কারণ স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের যে বিজারণ বিভবের মানটা, রিডাকশন পোটেনশিয়ালের মানটাকে ধরা হয়েছে এখানে, এসআরপির মানটা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, অর্থাৎ এখানে হাইড্রোজেন তড়িৎদ্বারকের মাধ্যমে কিন্তু ইলেকট্রোড এর সাপেক্ষে করা হয়েছে এই এসআরপিটা। কারণ আমাদের তো যে কোনো জিনিস মেজারমেন্টের জন্য কোনো একটা রেফারেন্স চাই, সেই রেফারেন্সের সাপেক্ষে কত। সো এইটা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালটা কার সাপেক্ষে করা হচ্ছে, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। এই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের এটার রিডাকশন পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের রিডাকশন পোটেনশিয়ালের মান ধরা হয়েছে 0, রিডাকশন পোটেনশিয়ালের মান 0 ধরা হয়েছে। আর অক্সিডেশন পোটেনশিয়াল এর মানটাকেও ধরা হয়েছে 0 ভোল্ট, আর এর কোণটাকেও ধরা হয়েছে 0 ভোল্ট। তো স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের সাপেক্ষে কিন্তু এসআরপিটা ক্যালকুলেশন করা হয়েছে। এবং এবার এদের রিডাকশন পোটেনশিয়াল, হাইড্রোজেন ইলেকট্রোড রিডাকশন পোটেনশিয়ালটাও 0, অক্সিডেশন পোটেনশিয়ালটাও 0। ঠিক আছে, এবার চলো আমরা করে নিই যে আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণীটা আমরা তৈরি করি। এটাই কিন্তু এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট, সবথেকে এই জায়গাটা তুমি যদি ভালো করে করতে পারো তাহলে কিন্তু তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথমে প্রথমের দিকে যেগুলো আসবে সেগুলো কি, সেগুলো হচ্ছে ধাতু আসবে।
অর্থাৎ এখানে সব থেকে প্রথম আসবে Li প্লাস। Li প্লাসে ইলেকট্রন গ্রহণের প্রবণতা, Li প্লাসে ইলেকট্রন গ্রহণের প্রবণতা খুব কম হবে। ইলেকট্রন গ্রহণের প্রবণতা, দেখো ধাতুগুলো তো ইলেকট্রন বর্জন করে, ধাতুগুলো তো ইলেকট্রন বর্জন করে, ধাতুগুলো আবার ইলেকট্রন গ্রহণ করবে কি? কারণ এইখানে দেখো Li প্লাস ইলেকট্রন বর্জন করে তো স্থায়িত্ব পেয়েছে। দেখো বেসিক কনসেপ্টগুলো বললে হবে না। Li এর ইলেকট্রন বিন্যাস কি? 1s2 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 2 1s2 2s1 1s2 2s1, এটা হচ্ছে লিথিয়াম ইলেকট্রন বিন্যাস। এবার লিথিয়ামের যদি আমি এখানে যদি একটা Li প্লাস করি তাহলে কি হবে? 1s2টা কার ইলেকট্রন বিন্যাস? হিলিয়াম আয়নের, হিলিয়াম পরমাণু, হিলিয়াম আয়ন বলছি, হিলিয়াম পরমাণু। তো হিলিয়াম পরমাণু তো একদম তোমার Li প্লাস, এটা তো খুব মানে খুব Li প্লাসের স্টেবিলিটি তো খুব বেশি, কারণ এটা তো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পেয়ে গেছে। তো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পেয়ে গেছে, এই জায়গায় তুমি যদি ইলেকট্রন দিতে চাও তাহলে কি ইলেকট্রন গ্রহণ করবে? করবে না। তাহলে এর ইলেকট্রন গ্রহণের প্রবণতা সব থেকে কম। আমি ইনক্রিজিং অর্ডারে সাজাবো, তাহলে লিথিয়াম প্লাসের ইলেকট্রন গ্রহণের প্রবণতা সব থেকে কম। তারপরে কি আসবে? পটাশিয়াম K প্লাস। তারপরে কি আসবে? Ca প্লাস, Ca2 প্লাস। তারপরে কি আসবে? Na প্লাস। তারপরে কি আসবে? Mg2 প্লাস। তারপরে কি আসবে? Al3 প্লাস। এখানে কত নম্বর আমি সাজাচ্ছি? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। 6 নম্বরে Al3 প্লাস করতে হলো। এখানে একটা আমি শর্ট ট্রিক্স, আমি এই 6 নম্বর পর্যন্ত একটা শর্ট ট্রিক্স বলি। লে কার কার নামাং এরোপ্লেন, লে কার কার নামাং এরোপ্লেন। তাহলে দেখো এটা করার অর্থ হচ্ছে যে নিচের দিকে যে ধাতুটা আছে তার কিন্তু বিজারিত হওয়ার প্রবণতা বেশি। বিজারিত হওয়ার প্রবণতা বেশি মানে কি? তার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি। ইলেকট্রন গ্রহণ কোথায় হয়? ইলেকট্রন গ্রহণ হয় কিন্তু কোথায়? ক্যাথোডে। ক্যাথোডে ইলেকট্রন, ক্যাথোডে বিজারণ হয়। তো আমরা যদি ধরো এখানে Na প্লাস আর Al3 প্লাসের মধ্যে যদি লড়াই হয়, Na প্লাস আর Al3 প্লাসের মধ্যে ক্যাথোডে যাওয়ার যদি লড়াই হয়, তাহলে কে ক্যাথোডে যাবে? যে নিচের দিকে আছে সে ক্যাথোডে যাবে। Al3 প্লাসটা ক্যাথোডে যাওয়ার প্রবণতাটা বেশি হবে, কারণ এখানে তো স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অনুযায়ী সাজানো হয়েছে। স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল মানে কি? ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা। ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা Al3 প্লাসের Na প্লাসের থেকে বেশি হবে। আর এই ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা বেশি হয় মানে এ কিন্তু বিজারিত হওয়ার চান্সটা বেশি। আর বিজারিত হওয়ার চান্স বেশি হয় তখন তাহলে বিজারণটা কোথায় ঘটে? বিজারণটা হয় ক্যাথোডে। সুতরাং এটা কোথায় যাবে? এটা হচ্ছে ক্যাথোডে, এই Al3 প্লাসটা কিন্তু যাবে। ঠিক আছে, এইবার দেখো 7 নম্বরে আমরা করব H2O। আমি H2ওটাকে দুবার লিখবো। H2O এইটা হচ্ছে রিডাকশন, মানে H2ওর এখানে রিডাকশন হবে, রিডাকশন। তো H2O যদি রিডাকশন হয়, তোমাকে এক্ষেত্রে এই জায়গাটা মনে রাখতে হবে, H2ওর যদি রিডাকশন হয় তাহলে H2ওর কি হবে? H2O থেকে একটা, দেখো রিডাকশন কাকে বলে আমি সেই প্রথমে আগের লেকচারে বলেছিলাম, অক্সিজেন রিমুভাল। তো অক্সিজেন রিমুভাল যদি রিমুভ হয় তাহলে রিডাকশন এখানে কি উৎপন্ন হবে? রিডাকশন উৎপন্ন হবে এখানে H2। ঠিক আছে, এবার দেখো অক্সিজেন থেকে যদি H2 রিডাকশন উৎপন্ন হবে H2। আচ্ছা আমি একটু জায়গা নিয়ে করবো, কারণ এখানে একটু জায়গা লাগবে। তো H2 রিডাকশন এখানে আমি একটু জায়গা নিয়ে করছি। এখানে হচ্ছে এইটা হচ্ছে H2 তে পরিণত হবে। H2 তে পরিণত হয়, রিডাকশন হলে কি হয়? রিডাকশন হলে ইলেকট্রন গ্রহণ হয়। আমি এখানে কিন্তু এখানে ইলেকট্রন আমি গ্রহণ করেছি 2 ইলেকট্রন। আর এইখানে আমি যেটা করছি এখানে 2 দিয়ে এটাকে করছি, আর এখানে করছি 2OH মাইনাস, 2OH মাইনাস। এইটা হচ্ছে দেখো, এইটা হচ্ছে হাইড্রোজেন যদি রিডাকশনে যদি কম্পিটিশন আমি দেখাবো, তোমরা 7 নম্বরে এটাকে লিখবো। হাইড্রোজেন যদি রিডাকশন হয় তাহলে হাইড্রোজেন কিসে পরিণত হবে? হাইড্রোজেন জলের যদি রিডাকশন হয়, জলের যদি রিডাকশন হয়, জল কিসে পরিণত হবে? জল পরিণত হবে হাইড্রোজেনে। এই কথাটা তোমাদের মনে রাখতে হবে। জলের যদি রিডাকশন হয়, জল কিসে পরিণত হবে? জল পরিণত হবে হাইড্রোজেনে। ঠিক আছে, এবার দেখো এবার 8 নম্বরে কে আসবে? 8 নম্বরে আসবে Zn2 প্লাস। 9 নম্বরে Cr2 প্লাস। 10 নম্বরে Fe2 প্লাস।
11 নম্বরে Cg2+, সব মানে মানগুলো আছে, মানগুলো আমি করছি না। 12 নম্বরে নিকেল 2+, 13 নম্বরে Sn2+, 14 নম্বরে Pb2+, 15 নম্বরে Fe3+। দেখো এইটা এই জেনারেশনটা মনে রাখতে হবে। এটাতে আমি একটা কোড করেছিলাম যে এখানে আমি জিন আমার নিজের তৈরি কোড, তোমরা জাস্ট মনে রাখার জন্য, জাম কলা ফেলে ক্যাডবেরি নিয়ে সোনপাপড়ি ফেরি করো। জাম কলা ফেলে ক্যাডবেরি নিয়ে সোনপাপড়ি ফেরি করো। ঠিক আছে, 15 পর্যন্ত এটা করে দিলে। এবার আমরা কি করব, এবার দেখো এরপরেও কিন্তু আমরা করতে হবে, এরপরেও আমাদের কিন্তু করতে হবে। এরপরে 16 নম্বরে, এটা কিন্তু খুব ভালো করে কপি করবে। 16 নম্বরে আসবে হাইড্রোজেন, 16 নম্বরে আসবে হাইড্রোজেন, 16 নম্বরে আসবে হাইড্রোজেন H+। এবং এই H+-এর এই স্ট্যান্ডার্ড যে এসআরপির মান কত বলেছিলাম? এসআরপির মান হচ্ছে 0। তাহলে H+-এর যদি এসআরপির মান যদি 0 হয়, তাহলে তার উপরের দিকে যেগুলো আছে 15 নম্বর, তাহলে এটা যদি ইনক্রিজিং অর্ডার, খুব ভালো করে চিন্তা করে, যদি ইনক্রিজিং অর্ডার হয়, তাহলে ইনক্রিজিং অর্ডারে H+-এর স্থান আছে 16 নম্বরে। তাহলে এই উপরের দিকে যেগুলো আছে, এবং H+-এর এসআরপি স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন পোটেনশিয়ালের মান হচ্ছে 0, তাহলে উপরের দিকে যেগুলো আছে তার কিন্তু মানটা কি হবে? ঋণাত্মক হবে। কারণ ঋণাত্মক থেকে বাড়তে তুই 0-তে এলো, তাহলে উপরের দিকের মানগুলো কি? উপরের দিকের মানগুলো হচ্ছে ঋণাত্মক। সব থেকে বেশি ঋণাত্মক মানটা কি? সব থেকে বেশি ঋণাত্মক মানটা হচ্ছে Li+। ক্লিয়ার? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। এবার H+ হয়ে গেছে 16 নম্বরে। এবার 17 নম্বরে তুমি এখানে দেবে Cu2+, 18 নম্বরে দেবে, এখানে মুখস্থ করবে এই OH-। 19 নম্বরে এখানে যোগ করো Hg2, Hg2+। 20 নম্বরে তুমি এখানে করো Ag+, 20 নম্বরে Ag+ করো। 21 নম্বরে 20 নম্বরে Ag+ করো। 21 নম্বরে তুমি করো, আচ্ছা এখানে একটা OH- দেওয়া আছে, হ্যাঁ, 21 নম্বরে করো তুমি জল। আমি জলটা দুবার লিখলাম, এটা তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। জলটা আমি এখানে রিডাকশনের জন্য জল বলেছি, আর 21 নম্বরে এটা হচ্ছে অক্সিডেশনের জন্য জল। অক্সিডেশন, এই জলেরও অক্সিডেশন হয়, আর জলের যখন অক্সিডেশন হবে তখন কি হবে? তখন দেখো, জলের যখন অক্সিডেশন হবে তখন কিন্তু অক্সিডেশন মানে কি? অক্সিডেশন মানে লস অফ হাইড্রোজেন। তো হাইড্রোজেন যদি লস হয় তাহলে কি উৎপন্ন হবে? O2 উৎপন্ন হবে। আর অক্সিডেশনে অবশ্যই কিন্তু এই লস অফ ইলেকট্রন, এখানে ইলেকট্রন আসবে 4e, আমি 4e আছে এখানে ব্যালেন্স করে দিচ্ছি। আর এখানে কি দেখো, এখানে 2h এখানে থাকবে, আর এখানে তোমার কি হবে? এইটা হচ্ছে 4h+। এইটাই হচ্ছে অক্সিডেশন হলে এই বিক্রিয়াটা ঘটবে। অক্সিডেশন হলে কিন্তু এই বিক্রিয়াটা ঘটবে। অক্সিডেশন হলে এই বিক্রিয়াটা কিন্তু অক্সিডেশন হলে ঘটবে। এইটা তোমাদের ভালো করে করতে হবে। এখানে রিডাকশন হলে এই বিক্রিয়া ঘটবে, এটা মুখস্থ করতে হবে। রিডাকশন হলে এই বিক্রিয়াটা ঘটবে। হাইড্রোজেন জলের যদি রিডাকশন হয় তাহলে এই বিক্রিয়া ঘটবে, আর জলের যদি অক্সিডেশন হয় তাহলে কিন্তু এই বিক্রিয়াটা ঘটবে। এবং এই জলটা কত নম্বরে আসবে? 21 নম্বরে। এই জলটা কত নম্বরে আসবে? 7 নম্বরে। এই কথাটা তোমাদের মনে রাখতে হবে। এরপর দেখো 21 হয়ে গেছে। এবার দেখো 22 নম্বরে তুমি দাও Cl-, 23 নম্বরে তুমি দাও NO3-, 24 নম্বরে তুমি দাও SO4(2-), আর 25 নম্বরে তুমি দাও F-। এই 25টা তোমাদের কিন্তু খুব ভালো করে করতে হবে। এই 25টা, তাহলে F-, এটা কিন্তু 25 নম্বর। এই 25তম যেটা আসছে তার কিন্তু স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল সব থেকে বেশি। তাহলে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল যদি তার সব থেকে বেশি হয়, তাহলে এইটাই তো হবে, তার ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা সব থেকে বেশি হবে। ইলেকট্রন গ্রহণ করে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল মানে কি? ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা। ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা মানে কি? তার নিজের বিজারিত হওয়ার প্রবণতা। তাহলে F- এর স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল সব থেকে বেশি।
স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল যদি সব থেকে বেশি হয় তাহলে F মাইনাস খুব সহজেই বিজারিত হতে পারবে, এবং F মাইনাস যদি খুব সহজে বিজারিত হতে পারে তাহলে F মাইনাস তো নিজে বিজারিত হচ্ছে, তাহলে F মাইনাস খুব F মাইনাস খুব ভালো জারক রূপে কিন্তু আচরণ করবে। এবং আমরা এটা পড়েছি সব থেকে ভালো জারক কে, সব থেকে ভালো জারক ইন দ্য পিরিয়ডিক টেবিল ইজ ফ্লোরিন। তাহলে F মাইনাস সব থেকে নিজের বিজারিত হওয়ার প্রবণতা বেশি ডোরিয়াসন অনুযায়ী। নিশ্চয়ই বুঝতে পারলে? তাহলে একদম এই কনসেপ্টটা তোমাদের এই 25টা যে আমি করালাম, এই 25টা জিনিস কিন্তু তোমাদের খুব ভালো করে করতে হবে। এই 25টা যেটা আমি করালাম খুব ভালো করে এটা কিন্তু তোমাদের খাতায় করতে হবে, এবং 7 নম্বর আর 21 নম্বরে যে জলটা আছে, এই 7 নম্বর 21 নম্বরের জলটা খুব ভালো করে করতে হবে। এই 7 নম্বরের জলটা যে রিডাকশন যখন হবে তখন এই জলটা ব্যবহার হবে, আর 21 নম্বরে যেটা আছে সেটা অক্সিডেশন যখন ব্যবহার হবে তখন এইটা ব্যবহার করা হবে। এইবার দেখো, এইবার আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে, এইবার যদি এই সিরিজ অনুযায়ী, তাহলে নিশ্চয়ই এই জায়গাটা তুমি বুঝতে পারলে। একদম ভালো করে করবে যে এখানে কি হবে। এবার দেখো, এবার এইখানে এই সিরিজ থেকেই বলা যাবে ক্যাথোডে কে আসবে, যার এসআরপির মান এসআরপি এর স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের মান বেশি, সেই ক্যাথোডে আসবে। একদম যেন গন্ডগোল না হয় এই কনসেপ্টগুলো। ক্যাথোডে কি বলেছি, ক্যাথোডে কি হয়, ক্যাথোডে বিজারণ হয়। তাহলে যার এসআরপি মান বেশি, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের মান বেশি, অর্থাৎ যার যত নিচের দিকে থাকবে সে ক্যাথোডে গিয়ে ইলেকট্রন নেওয়ার প্রবণতা তার বেশি হবে, তার বিজারণ ঘটার প্রবণতা বেশি হবে। অর্থাৎ ক্যাথোডে কে যাবে, যার এসআরপির মান বেশি। আর অ্যানোডে কে যাবে, অ্যানোডে কে যাবে, যার এসআরপির মান কম, সে অ্যানোডে যাবে। এসআরপির মান এখানে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল এর মান যার কম, অর্থাৎ যে যদি দুটোর কম্পারিজন হয়, দুটো যদি আয়নের কম্পারিজন হয়, তাহলে নিচেরটা সবসময় যাবে ক্যাথোডে আর উপরেরটা যাবে সবসময় অ্যানোডে। যদি ধরো এখানে কম্পারিজন কার সঙ্গে হচ্ছে, ধরো আমি কম্পারিজন করছি যে H প্লাস আর CO2 প্লাস, এটার মধ্যে কম্পারিজন করছি CO2 প্লাস। তো H প্লাস আর CO2 প্লাসের মধ্যে CO2 প্লাস কোথায় যাবে, CO2 প্লাস যাবে ক্যাথোডে। নিচের দিকে যে আছে ক্যাথোডে, কেন ক্যাথোডে কি হয়, রেড ক্যাথোডে বিজারণ হয়, তাহলে CO2 প্লাসটা ক্যাথোডে যাবে, কারণ এর বিজারিত হওয়ার প্রবণতা বেশি। আর H প্লাসটা কোথায় যাবে, H প্লাস যাবে অ্যানোডে। ঠিক আছে, দেখো এটা ক্যাথোড অ্যানোড। এবার দেখো স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের ঠিক বিপরীত টার্মটা হচ্ছে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল। স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের ঠিক বিপরীত মানটা মাইনাস যদি মানটা হয় তাহলেই হবে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল। স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের ঠিক বিপরীত মানটা হচ্ছে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল। যদি লিথিয়ামের স্ট্যান্ডার্ড এটার মানটা হচ্ছে -3.75 সামথিং, লিথিয়ামের স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের মান হচ্ছে -3.75 সামথিং এরকম হবে। আচ্ছা, এক্সাক্ট রাশিটা আমি ঠিক মনে করতে পারছি না, এই রাশিটা আমি দেখে বলছি যে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের মানটা কত হবে। তো এইখানটা তোমরা দেখবে এটাকে রিডাকশন পোটেনশিয়ালের মানটা কত হবে। তো আমি এখানে একটু দেখে দিচ্ছি, কারণ এই লিথিয়ামের হচ্ছে -3.05, 3.75 না 3.05, এটা হচ্ছে ভোল্ট। এটা হচ্ছে লিথিয়ামের স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের মান। তাহলে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের মান যদি 3.05 হয়, তাহলে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালের মান কত? স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালের মান হচ্ছে, এটা তো মাইনাস টার্ম, তাহলে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালের মান কত? স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালের মান হবে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালের মান কত হবে? স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালের মান হবে, তুমি দেখো এইখানে এই মাইনাসটা তো আছে, তাহলে এই মাইনাস কেটে যাবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালের মান হবে ঠিক বিপরীত রাশিটা, অর্থাৎ কি স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালের মান হবে 3.05। স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ঠিক বিপরীত টার্মটা হচ্ছে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল। অর্থাৎ স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল যদি মাইনাসে থাকে তাকে তুমি প্লাস করে দাও, প্লাস করে দিয়ে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল পেয়ে যাবে। আর স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল বেশি, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের মান কম, যদি হয় তাহলে তো আমি এটাকে বলতে পারি যে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালের মান বেশি। তাহলে এখানে আমি বলতে পারি স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালের মান বেশি, এটা বলতে পারি। স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালের মান যার বেশি সেই তো অক্সিডাইজ হবে। আর অক্সিডেশন কোথায় ঘটবে? অক্সিডেশন হবে অ্যানোডে।
একদম ক্লিয়ার। যার স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালের মান বেশি, অক্সিডেশন পোটেনশিয়াল রিডাকশন পোটেনশিয়াল ঠিক বিপরীত আছে। রিডাকশন পোটেনশিয়ালে কি বলেছিলাম, যার বিজারিত হওয়ার প্রবণতা বেশি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। আর যার জারিত হওয়ার প্রবণতা বেশি, যার অক্সিডাইজ করার প্রবণতা বেশি, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অক্সিজেন পোটেনশিয়াল দিয়ে মাপা হয়। তাহলে এখানে যার এসআরপির মানটা কম, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের মান কম, তার স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালের মান বেশি। আর স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালের মান যদি বেশি হয়, তাহলে সেই তো অ্যানোডে যাবে, অ্যানোডে গিয়ে সেখানে বিক্রিয়া করবে। কারণ অ্যানোডে কি হয়, অ্যানোডে হয় অক্সিডেশন, অ্যানক্স বলেছি, তাই অ্যানোডে অক্সিডেশন হয়। সুতরাং এইভাবেই কিন্তু আমাদের করতে হবে, এই জায়গাটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। তাহলে এবার আমরা করি, চলো যে আমরা কয়েকটা এক্সাম্পল নিয়ে নিই। যেটা হচ্ছে ধরো ধরো 1 নম্বর এক্সাম্পল আমরা ব্যবহার করছি ইলেকট্রোলাইট হিসাবে Na2SO4 অ্যাকোয়াস, এই সিস্টেমটা ব্যবহার করছি Na2SO4 অ্যাকোয়াস সিস্টেম। এবং এখানে আমি লিখে রাখছি প্ল্যাটিনাম তড়িৎদ্বার, পিটি তড়িৎদ্বার ব্যবহার করছি। এবং তোমাকে এটা প্রশ্ন করবে যে ক্যাথোডে কোন পদার্থ উৎপন্ন হবে, অ্যানোডে কোন পদার্থ উৎপন্ন হবে। ক্যাথোডে কি উৎপন্ন হবে আর অ্যানোডে কি উৎপন্ন হবে, এটা তোমাকে চাইছে। ঠিক আছে, এবার তুমি দেখো এটা অ্যাকোয়াস মানে কি, Na2SO4 মানে জলও আছে। অ্যাকোয়াস মানে Na2SO4 প্লাস জল প্লাস ওয়াটারও কিন্তু আছে। অ্যাকোয়াস মানে জল আর জলীয় দ্রবণ। এবার তুমি কি করবে, তুমি দেখো এটাকে করবে এখানে অ্যানোড করবে। বাঁদিকে সবসময় অ্যানোড লিখবে, এই লেখাটা প্র্যাকটিস করো। বাঁদিকে সবসময় অ্যানোড লিখবে, অ্যানোড, আর এদিকে সবসময় লিখবে ক্যাথোড। তো অ্যানোড মানে কি, অ্যানোড হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার, অ্যানোড। আর ক্যাথোড মানে কি, ক্যাথোড হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বার। এই জন্য তুমি এইটাকে পজিটিভ নেগেটিভ লিখে দাও, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। অ্যানোড হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার। এবার দেখো পজিটিভ তড়িৎদ্বারের দিকে কে যাবে, নেগেটিভ চার্জ, অর্থাৎ কি অ্যানায়ন। তো Na2SO4 থেকে অ্যানায়ন কি, Na2SO4 থেকে অ্যানায়ন হচ্ছে SO4 2-, এটা হচ্ছে অ্যানায়ন। আর দ্বিতীয় নম্বর অ্যানায়ন কি আছে, দ্বিতীয় নম্বর অ্যানায়ন কোথা থেকে আসবে, এই জল থেকে। আমি জলটাকেই ধরবো। তো এই জলটা কি, এটা হচ্ছে অ্যানোডটা কি, অ্যানোড হচ্ছে এখানে অ্যানোডে কি হবে, অ্যানোড হচ্ছে অক্সিডেশন হবে, অ্যানোড হবে অক্সিডেশন। তাহলে আমি যে জলটাকে নেবো, সেই জলটা কত নম্বর জল, এই জলটা হচ্ছে 21 নম্বরের জল। এটা হচ্ছে এই জলটা হচ্ছে 21 নম্বর জলটাকে কিন্তু আমরা নেবো, 21 নম্বর জল। কারণ এখন 21 নম্বর হচ্ছে অক্সিডেশন, আমি যেখানে অ্যানোডে যাবো তখন 21 নম্বরের জলটা নেবো, অর্থাৎ অক্সিডেশন। এবার তুমি দেখো এই জলটা আর এই জলটাও এখানে অ্যানোডে অক্সিডেশন হতে পারে, জলের অক্সিডেশন হতে পারে, আর SO4 2- এর অক্সিডেশন হতে পারে। এবার দেখো তুমি অবস্থানটা উল্লেখ করো, দেখো অক্সিডেশন অ্যানোডে কি হবে, যার এসআরপির মান কম, এসআরপির মান যদি তুমি দেখো এই 21 নম্বর, এটা এই জলটা কত নম্বর আছে, 21 নম্বরে, আর SO4 2- কত আছে, 24 নম্বরে। তাহলে এক্ষেত্রে কোনটা অক্সিডেশন হবে, জল না সালফেট, অবশ্যই কিন্তু জলের অক্সিডেশন হবে। যে যত উপরে থাকবে তার অক্সিডেশনটা হবে, অর্থাৎ তার কিন্তু অ্যানোডে ছেয়ে যাবে। অর্থাৎ এখানে কি হবে, এখানে হবে দেখো H2O যদি অক্সিডাইজ হয় তাহলে কি উৎপন্ন হয়, O2 গ্যাস উৎপন্ন। এই বিক্রিয়াটা ওটা লিখতে হবে, O2 গ্যাস উৎপন্ন, এটা মুখস্থ করতে হবে। এবং সেখানে কি উৎপন্ন হবে, 4টি ইলেকট্রন, এবং এখানে হবে 4H+, আর এখানে কি হবে 2H2O। সুতরাং তুমি অ্যানোডে কোন প্রোডাক্ট পাবে, অ্যানোড প্রোডাক্ট হিসেবে তুমি কি পাবে, অক্সিজেন গ্যাস, অ্যানোডে তুমি পাচ্ছ অক্সিজেন। নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলছি, অ্যানোডে তুমি পাবে অক্সিজেন। ঠিক আছে, এবার লেটস মুভ টু দ্য ক্যাথোডে এটা হচ্ছে কি ঘটবে, ক্যাথোডে রিডাকশন ঘটবে। তো রিডাকশন ঘটবে ক্যাথোডে। তো ক্যাথোডে নেগেটিভ টার্মিনালে কে যাবে, তোমরা বলো, পজিটিভ ক্যাটায়ন যাবে। ক্যাটায়ন এখানে কি আছে, ক্যাটায়ন এখানে আছে Na+, এইটা যেতেও পারে 1 নম্বর। আর কি আছে, জল আছে, জলও যেতে পারে। তো এই জলটা আমার কত নম্বরের জল, এটা হচ্ছে রিডাকশনের জল। রিডাকশন জল মানে কি 7 নম্বরে যেটা তার জল, সেই জলটা রিডাকশন। এবার দেখো রিডাকশন, যার এসআরপির মান বেশি সে কিন্তু ক্যাথোডে যাবে। এসআরপির মান কার বেশি, এসআরপির মান দেখো, এসআরপির মানটা এই এখানে আছে Na+ আর H2 এর মধ্যে। এসআরপির মানটা কার বেশি, এসআরপির মানটা
মানে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের মানটা তোমার কার বেশি দেখো Na প্লাস কত নম্বরে, Na প্লাস আছে 4 নম্বরে, আর এখানে রিডাকশনের জলটার মান কত 7 নম্বরে। তাহলে দেখো 7 নম্বরে যেটা আছে সেটা রিডাকশন, যেহেতু এটা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ইনক্রিজেস, তাহলে 7 নম্বরে যে জলটা আছে তার রিডাকশনটা বেশ ঘটবে যদি Na প্লাস আয়নের উপস্থিত থাকলেও। তাহলে এখানে H2O-টা H2O রিডাকশন ঘটবে। H2O রিডাকশন হলে কি উৎপন্ন, এটা মুখস্থ করতে। H2O রিডাকশন হলে H2O প্লাস এখানে 2E, দেখো রিডাকশন করছে, এখানে দুটো ইলেকট্রন কিন্তু প্রবেশ করছে, H2O 2E, এখানে কিন্তু হাইড্রোজেন উৎপন্ন হবে, আর এখানে 4OH মাইনাস, এখানে H2O 2H2O প্লাস 2E, আর এখানে হচ্ছে 2OH মাইনাস। তাহলে দেখো এখানে তুমি কি পেলে হচ্ছে তুমি হাইড্রোজেন। তাহলে এখানে ক্যাথোডে তুমি ক্যাথোড প্রোডাক্ট হিসেবে কি পেলে, ক্যাথোড প্রোডাক্ট হিসেবে তুমি পেলে হাইড্রোজেন গ্যাস। দেখো একদম কঠিন নয়, একদম এই রিলেশন অনুযায়ী সবটাই বলেছি। নিচে যে থাকবে সেটা কোথায় যাবে, সেটা হচ্ছে ক্যাথোডে, আর উপরে যে থাকবে সেটা কোথায় থাকবে, সেটা হচ্ছে অ্যানোডে। আর তোমার ক্ষেত্রে জলের ক্ষেত্রে দেখতে হবে এটা হচ্ছে রিডাকশনের জল। এই রিডাকশনের জল সবসময় কিন্তু ক্যাথোডে বসবে, কারণ ক্যাথোডে রিডাকশন হয়। আর 21 নম্বর যে জলটা আছে সেই জলটা কোথায়, সেই জলটা অ্যানোডে বসবে। অ্যানোডে কিন্তু অক্সিডেশন হয়। ক্লিয়ার? এবার এই অ্যানোডের 21 নম্বর জলের সঙ্গে আরেকটা জানা আছে, তার কম্পারিজন হবে। যে উপরে থাকবে সে কিন্তু অ্যানোডে মুক্ত হবে। আর এখানে যে জলটা রিডাকশনের জলের সঙ্গে আরেকটা আয়নের কম্পারিজন থাকবে, যে নিচে থাকবে সে কিন্তু ক্যাথোডে মুক্ত হবে। এই জায়গাগুলো মনের মধ্যে চিন্তা করো, মুখস্থ করে হবে না। আচ্ছা, দ্বিতীয় আমরা যেটা করব, দ্বিতীয় আলোচনা দেখো, দ্বিতীয় যেটা আমরা করব একদম তোমাদের বই অনুযায়ী আলোচনা চলছে এবং তোমরা এটাকে প্র্যাকটিস করবে ভালো করে। আচ্ছা, দ্বিতীয় যেটা করব সেটা হচ্ছে কপার সালফেট CuSO4, কপার সালফেট CuSO4 অ্যাকোয়াস, CuSO4 অ্যাকোয়াস, CuSO4 অর্থাৎ CuSO4 অ্যাকোয়াস মানে কি, CuSO4 জলীয় দ্রবণ, CuSO4 অ্যাকোয়াস নেওয়া আছে। এবং এখানে নেওয়া আছে প্ল্যাটিনাম তড়িৎদ্বার, এবং তোমাকে বলেছে ক্যাথোডে কি উৎপন্ন হবে আর অ্যানোডে কি উৎপন্ন হবে। একই জিনিস, ক্যাথোডে এবং অ্যানোডে কোন কোন প্রোডাক্ট উৎপন্ন হবে। তুমি আগের মতো করো, অ্যানোড করলে এখানে আমি কি লিখবে, এখানে লিখবে পজিটিভ তড়িৎদ্বার, এবং এখানে কি হবে, এখানে হবে অক্সিডেশন লিখলে। আর এদিকে কি করলে, এদিকে হচ্ছে ক্যাথোড, সবসময় বাঁ দিকে অ্যানোড লিখবে, এদিকে হচ্ছে ক্যাথোড। এটা কি তড়িৎদ্বার, নেগেটিভ তড়িৎদ্বার। এটা থেকে উৎপন্ন হবে, এটাতে হবে রিডাকশন। চলো দেখে নিয়ে যাক। এটা আমি আর মুছবো না, আমি আগের বারে মুছে ভুল করলাম, তো না মুছলেই হতো। তারপর দেখো এখানে অ্যানোডে পজিটিভের দিকে কি আকর্ষিত হবে, নেগেটিভ চার্জ বলতে এখানে কি আছে দেখো, নেগেটিভ চার্জ আছে SO4 2- আগের মতোই SO4 2-, আর 2 নম্বরে কে থাকবে, জল আছে। চলো 2 নম্বরে জল আছে, SO4 2- আর জল আছে। তো অ্যানোডে কি হবে, যার এসআরপির মান কম সে অ্যানোডে মুক্ত হবে। তাই SO4 2- কত নম্বরে আছে, আগেরটাই তো 24 নম্বরে। আর এখানে অক্সিডেশনের, এখানে তো এই 21 নম্বরে যেটা বসিয়েছে সেটা হচ্ছে অক্সিডেশনের জলটা, অক্সিডেশন আছে 21 নম্বরে। তাহলে এখানে কার অক্সিডেশন হবে, জলের অক্সিডেশন হবে। জলের অক্সিডেশন যদি হয় তাহলে কি হবে, জলের অক্সিডেশন হলে এই জলটা কিভাবে মুক্ত হবে, O2 এই 4E প্লাস 4H প্লাস আগের মতো, অর্থাৎ এখানে 2H2O, এবং এখানে তুমি অ্যানোডে কি প্রোডাক্ট পাবে, অ্যানোডে পাবে তুমি অক্সিজেন। চলো ক্যাথোডে দেখা যায়, ক্যাথোডে কি কি থাকে, ক্যাথোড নেগেটিভের মধ্যে তাহলে পজিটিভ কি আছে, Cu+ আছে এবং জল আছে, H2 আছে। এই H2টা কি, এই H2টা হচ্ছে 7 নম্বর, এই H2টা হচ্ছে 7 নম্বর জল, মানে রিডাকশনের জলটা সবসময় 7 নম্বরে। ঠিক আছে, এবার দেখো এই 7 আর Cu+টা কোথায় আছে, Cu+টা কত নম্বরে আছে দেখো, Cu+, এই Cu+ 17 নম্বর, Cu++ আছে, Cu+ও বলতে পারো, এটা হচ্ছে 17 নম্বর। তাহলে দেখো ক্যাথোডে কি, যার এসআরপির মান বেশি সে ক্যাথোডে যাবে। তাই এসআরপির মান কার বেশি, 7 না 17, কার 17। তাহলে 17তে গিয়ে কি করবে, এই Cu+, আচ্ছা এখানে Cu++ হবে, তো ঠিকই বলে Cu++ তো হবে এখানে, কারণ এখানে যদি ভাঙে তাহলে Cu++ উৎপন্ন করবে। তাহলে Cu++ এখানে, তাহলে ক্যাথোডে কি হবে, Cu++ দুটো ইলেকট্রন নেবে
দুটো ইলেকট্রন নিয়ে গিয়ে কি করবে, সিউ তৈরি করবে। তাহলে তাহলে ক্যাথোডে কি প্রোডাক্ট হবে, ক্যাথোডে হবে কিন্তু কপার, ক্যাথোডে হবে কপার। আর অ্যানোডে কি হবে, অ্যানোডে হবে অক্সিজেন। কোনো কঠিন আছে, কোনো কঠিন নেই এর মধ্যে, দুটো এক্সাম্পল করে দিলাম। এইবার দেখো 3 নম্বর যেটা এক্সাম্পল করবো সেটা হচ্ছে একই জিনিস করবো, এটা প্ল্যাটিনাম তড়িৎদ্বারের বদলে এখানে কিন্তু আমি কপার তড়িৎদ্বার নেবো। এটা আমি কপার ইলেকট্রোড নিচ্ছি, প্ল্যাটিনাম 3 নম্বর এক্সাম্পলটা করছি। একই সেটআপ, কপার সালফেট কিন্তু কপার তড়িৎদ্বার। এবার দেখো কপার তড়িৎদ্বার যদি হয়, কপার তড়িৎদ্বার যদি হয় তাহলে এখানে কপার তড়িৎদ্বার যদি হয় তাহলে এইখানে অ্যানোডে তাহলে কপারও থাকবে, মানে অ্যানোডের দিকটায় কপার তড়িৎদ্বার মানে কি, কপার তড়িৎদ্বার মানে অ্যানোডের দিকটায় এই কপার থাকছে, আর এইখানেও কিন্তু আমি কপার দিচ্ছি, এখানেও কপার থাকছে। ঠিক আছে, এবার দেখো SO4 2 H2 আর CO এর মধ্যে, তো এখানে কপার যেহেতু আছে, কপারটাকে কিন্তু আমরা এই কপার প্লাস আয়ন হিসেবেও ধরতে পারি, কপার প্লাস আয়ন বা CO2+ হিসেবেও ধরতে পারি। আমি এখানে কপার দিলাম মানে এটা অ্যানোডে কপারও থাকতে, অ্যানোডের দিকেও কপার রাখলাম আর ক্যাথোডের দিকেও কপার রাখলাম। প্ল্যাটিনাম রাখছিলাম না কেন, প্ল্যাটিনাম কারোর সঙ্গে বিক্রিয়া করে না। কপার রাখলাম কেন, কপার সবার সঙ্গে বিক্রিয়া করে, সুতরাং কপারটাও কিন্তু বিক্রিয়াতে এসে যাবে। এবার তুমি খোঁজো যে SO4 2 কত নম্বরে আছে, SO4 2 আছে 24 নম্বরে। H2টা কত নম্বরে আছে, H2টা আছে 21 নম্বরে। আর কপারটা কত নম্বরে আছে, কপারটা আছে 17 নম্বরে। এখানে কপার 17 নম্বর এই হিসাবেই তুমি কাউন্ট করো, কপারটা আছে 17 নম্বরে। তাহলে 17 নম্বরে যদি কপারটা থাকে, মানে 17 নম্বরে এখানে কপার আয়নটা নয়, আমি কপারটা হিসেবে কাউন্ট করছি। তাহলে এখানে অ্যানোডে কে মুক্ত হবে, অ্যানোডে মুক্ত হবে সেই 3 জনের মধ্যে লড়াই হলে কে মুক্ত হবে, অ্যানোডে মুক্ত হবে সেটাই যে স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন, যে রিঅ্যাকশন যার উপরের দিকে আছে, তার স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন পোটেনশিয়ালের মান যার কম, রিডাকশন পোটেনশিয়ালের মান কম কার, কপারে। অর্থাৎ কপার এখানে কি করবে, ইলেকট্রন দুটো ত্যাগ করে Cu++ রূপে দ্রবণে আসবে। দেখো Cu++ রূপে দ্রবণে আসবে। এখানে কিন্তু কপার নিস্তড়িত, এই কপারের বিজারিত হওয়ার প্রবণতা কিন্তু বেশি। এখানে Cu2+ আমি এটা কপার হিসেবে ট্রিট করছি, তা 17 নম্বরে কপার আছে, তা Cu থেকে দুটো ইলেকট্রন ত্যাগ করে Cu2+ আছে, এটা তো জারণ হচ্ছে, সুতরাং এখানে অ্যানোডে জারণ হবে এবং জারণে এখানে Cu2+ মুক্ত হবে। এবং এই Cu2+ তাহলে অ্যানোডে কি মুক্ত হবে, অ্যানোডে উৎপন্ন হবে Cu2+। আর ক্যাথোডে কি উৎপন্ন হবে, ক্যাথোডে দেখো, ক্যাথোডে 3টের মধ্যে কম্পিটিশন করো, Cu2+, H2O আর Cu। তো এই H2ওটা কি, এই H2টা হচ্ছে 7 নম্বর, এটা 7 নম্বর, এইটাও তো 17 নম্বর। তো 17 নম্বরে যদি থাকে তাহলে 17 নম্বরটাই ক্যাথোডে যাবে, 17 নম্বরে ক্যাথোডে যাবে, 17 নম্বরে ক্যাথোডে কে যাবে, ক্যাথোডে তো ইলেকট্রন নেবে মানে কি, ইলেকট্রন নেবে মানে Cu2+ যাবে, Cu2+, কারণ এরই তো ইলেকট্রনের খিদেটা বেশি, কারণ এখানে তো পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জই তো ইলেকট্রনের খিদেটা বেশি হবে, এবার তো নিস্তড়িত হতে যাবে, আর এই কপার তো নিস্তড়িত আছেই। তাহলে এখানে ক্যাথোডে কি হবে, এই Cu2+টা এখানে দুটো ইলেকট্রন গ্রহণ করবে, দুটো ইলেকট্রন গ্রহণ করে কি পরিণত হবে, Cu পরিণত হবে। অর্থাৎ এখানে ক্যাথোডে কি উৎপন্ন হবে, ক্যাথোডে উৎপন্ন হবে Cu, অ্যানোডে উৎপন্ন হবে Cu2+ আর ক্যাথোডে উৎপন্ন হবে Cu। এটা কপার তড়িৎদ্বার ব্যবহার করে মনে করা হয়, এই কারণেই তোমরা করেছিলে, এই কারণেই মনে করা হয় ক্লাস 10-এ করেছিলে যে দেখো অ্যানোডের কপারটা কিন্তু নেমে যাচ্ছে, অ্যানোডের কপারটা কিন্তু দ্রবণে চলে আসছে, অর্থাৎ অ্যানোডের কপার ক্ষয়প্রাপ্ত হচ্ছে, আর ক্যাথোডে কিন্তু আস্তে আস্তে করে কপারটা জমা হচ্ছে, ডিপোজিট হচ্ছে। এবং এই কারণে এই কপারের যখন আমরা নিষ্কাশন করি, এক্সট্রাকশন অফ কপার, তখন কিন্তু একদম লাস্ট স্টেপে আমরা কিন্তু এই স্টেপটা ব্যবহার করে থাকি। সেখানে অবিশুদ্ধ কপারকে আমরা কিন্তু অবিশুদ্ধ যে কপার পাই, যেখানে ইম্পিউরিটিস যুক্ত কপার আছে, সেটা কিন্তু আমরা অ্যানোড রূপে ব্যবহার করে থাকি, আর বিশুদ্ধ কপারকে আমরা কিন্তু ক্যাথোড রূপে ব্যবহার করে থাকি। এবং এই অবিশুদ্ধ কপার এরপর তড়িৎদূষণ করলে কি হবে, এই অবিশুদ্ধ যে যতগুলো থাকবে অবিশুদ্ধ জায়গা থেকে কপারটা Cu2+ রূপে দ্রবণে আসবে, এবং Cu2+ রূপে দ্রবণে এসে এরা কিন্তু Cu2+ রূপে দ্রবণে এসে Cu2+টা আবার টুই হয়ে ইলেকট্রন নিয়ে কপার রূপে কিন্তু ক্যাথোডে জমা হবে। আর অ্যানোডে যে জায়গাটা পড়ে থাকবে সেটাকে সে অ্যানোড কাদা বলে, অ্যানোড মার্ট, কপার তড়িৎ নিষ্কাশনে অ্যানোড কাদা, সেখানে অনেকগুলো মূল্যবান ধাতু পাওয়া যায়। সুতরাং এই যে প্রক্রিয়াটার মাধ্যমে, এই ইলেকট্রোলিসিস প্রক্রিয়ার মাধ্যমে আমার কিন্তু ধাতুর কিন্তু এক্সট্রাকশন অফ মেটাল, কপার ধাতুর কিন্তু নিষ্কাশনও কিন্তু আমরা এই তড়িৎ শ্রেণীর মাধ্যমে করে থাকি। এটা ভালো করে করবে।
আচ্ছা, এবার দেখো পরেরটা যেটা করবো সেটা হচ্ছে দেখো এটা কি, সেটা যেটা করবো পরেরটা, আর সেখানে অ্যানোড ক্যাথোড থাকলো, অ্যানোড ক্যাথোডটা থাকলো এখানে। তো অ্যানোড হচ্ছে পজিটিভ, ক্যাথোড হচ্ছে নেগেটিভ, রিডাকশন, এটা হচ্ছে অক্সিডেশন, এটা লেখা ছিল অক্সিডেশন। এবার দেখো আমরা এখানে যেটা করতে চাইছি সেটা হচ্ছে, আমি আরো দুটো দেখাবো, সেটা হচ্ছে NaCl অ্যাকোয়াস, NaCl অ্যাকোয়াস, NaCl অ্যাকোয়াস মিডিয়ামে নেবো, NaCl কে অ্যাকোয়াস, NaCl এর জলীয় দ্রবণ, এবং সেই জলীয় দ্রবণটা ডাইলুটেড, NaCl অ্যাকোয়াস, এবং সেটা ডাইলুটেড, লঘু ডাইলুটেড। এবং এখানে আমি কি তড়িৎদ্বার নিচ্ছি, এখানে আমি নিচ্ছি প্ল্যাটিনাম তড়িৎদ্বার, চলো এখানে নিচ্ছি প্ল্যাটিনাম তড়িৎদ্বার। NaCl অ্যাকোয়াস, ডাইলুটেড মানে NaCl এর পরিমাণটা এখানে কম, NaCl এর পরিমাণটা যদি কম হয়, তুমি দেখো এখানে অ্যানোড হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার, পজিটিভ তড়িৎদ্বারে কে যাবে, অ্যানায়ন এখানে কি Cl মাইনাস, এইটা যাওয়ার সম্ভাবনা আছে। আর 2 নম্বরে কাজ যাওয়ার সম্ভাবনা আছে জলের, কারণ এখানে জলের জলীয় দ্রবণ আছে। এবার দেখো যার মানটা আগে রেডিয়েশন শ্রেণীতে, সে কিন্তু অ্যানোডে মুক্ত হবে। এবার দেখো Cl মাইনাসের স্থানটা কত, Cl মাইনাসের স্থানটা তুমি দেখো 22 নম্বরে Cl মাইনাস আছে, তাহলে এটার স্থানটা হচ্ছে 22, আর এটার স্থানটা হচ্ছে H2 হচ্ছে 21। তাহলে এখানে অক্সিডেশনের এই জলটা লিখেছে, অক্সিডেশনের জলটা, তাহলে এখানে কে মুক্ত হবে, যার মানটা কম, H2 এর মানটা কম। H2 যদি মুক্ত হয় তাহলে কি উৎপন্ন করবে, দেখো 2H2O, এখানে উৎপন্ন করবে O2 প্লাস 4 ইলেকট্রন প্লাস 4H প্লাস, এটা উৎপন্ন করবে O2 প্লাস 4 ইলেকট্রন 4H, তাহলে এখানে অ্যানোডে কি উৎপন্ন হবে, অ্যানোড উৎপন্ন হবে O2। আর ক্যাথোডে যদি যাই, ক্যাথোডে দেখো কি উৎপন্ন হবে, ক্যাথোডে দেখো NaCl করছি, ক্যাথোডে Na প্লাস এই ক্যাটায়নটা যেতে পারে, আর H2O এই অ্যানায়নটাও, এই H2O এইটাও কিন্তু যেতে পারে, ক্যাথোডে রিডাকশন কিন্তু ঘটতে পারে। এবার দেখো এই Na প্লাসটা কত নম্বরে আছে, Na প্লাসের 4 নম্বরে, এটা 4 নম্বরে আছে। আর এই H2Oটা কি বলেছিলাম, এই H2O হচ্ছে রিডাকশন H2Oটা কত নম্বরে আছে, 7 নম্বরে আছে। তাহলে কে যাবে, যে যত নিচে থাকবে সে ক্যাথোডে মুক্ত হবে, তাহলে H2O যাবে, H2O গিয়ে কি করবে, H2O রিডাকশন ঘটবে, H2O রিডাকশন করলে কি উৎপন্ন হয়, H2O রিডাকশন করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। সুতরাং এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, এখানে হাইড্রোজেন, এখানে দেখো H2O এই রিঅ্যাকশনটা লিখে যাবে, 2H2O লিখে 2H2O প্লাস 2E, এখান থেকে H2 প্লাস 2H মাইনাস H2, এখানে 2H মাইনাস হলে তবেই তো ব্যালেন্স হবে, 2H মাইনাস, তো 2H2O প্লাস 2E প্লাস H2O, 2H2O প্লাস 2E, এখানে তীর চিহ্ন দিয়ে H2 প্লাস 2H মাইনাস, অর্থাৎ এখানে কি উৎপন্ন হচ্ছে, এখানে উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন। অর্থাৎ দেখো অ্যানোডে উৎপন্ন হচ্ছে অক্সিজেন, আর ক্যাথোডে উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন। এটা ভালো করে করবে। আর যে জিনিসটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে NaCl এর, যদি ধরো NaCl এর আমি কোনো একটা গাঢ় দ্রবণ নিয়ে নিই, তাহলে কি হবে, NaCl এর যদি গাঢ় দ্রবণ নিয়ে নিই, NaCl এর যদি আমি গাঢ় দ্রবণ নিই, NaCl এর তো গাঢ় দ্রবণ হতে পারে, তো NaCl এর যদি গাঢ় দ্রবণ নিই তাহলে কি উৎপন্ন হবে, NaCl এর গাঢ় দ্রবণ নিলে দেখো, NaCl এর যদি আমি গাঢ় দ্রবণ নিই, গাঢ় জলীয় দ্রবণ নিই, তাহলে কি উৎপন্ন হবে, তো NaCl এর আমি এই অ্যাকোয়াসটা করছি, কিন্তু কনসেন্ট্রেটেড করছি, কনসেন্ট্রেটেড CONC, এটা একটু ব্যতিক্রম, মনে রাখবে, কনসেন্ট্রেটেড, এটা হচ্ছে ব্রাইন দ্রবণ বলা হয়, মানে কনসেন্ট্রেটেড দ্রবণ হলে ব্রাইন দ্রবণ, NaCl যখন কনসেন্ট্রেশনটা বেশি তখন তাকে ব্রাইন দ্রবণ বলে, অর্থাৎ এটা একদম তোমার সল্ট ওয়াটার, সি ওয়াটার যাকে বলে, সি ওয়াটার মানে সমুদ্রের জল। তো সমুদ্রের জলের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে, একটু ব্যতিক্রমটা খেয়াল রাখবে। তো এইখানে দেখো, এইখানে নিশ্চয়ই, হ্যাঁ এখানে দেখো, এখানে একই জিনিস হবে, কিন্তু এখানে Cl আর Cl মাইনাস আর H2O আছে। তো H2O আগের কনসেপ্ট অনুযায়ী H2ওরই যাওয়া উচিত, H2ওরই কিন্তু অ্যানোডে গিয়ে মুক্ত হওয়া উচিত। কিন্তু দেখো এখানে NaCl এর পরিমাণটা খুব বেশি, NaCl এর পরিমাণ বেশি মানে এই Cl মাইনাস আয়নের কনসেন্ট্রেশনটাও খুব বেশি, আর Cl মাইনাস আয়নের কনসেন্ট্রেশন যেহেতু খুব বেশি, এই Cl মাইনাসটাই কিন্তু এখানে কিন্তু অ্যানোডে গিয়ে ইলেকট্রন কিন্তু ত্যাগ করবে, এবং অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করবে, Cl মাইনাসটা অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করলে কি উৎপন্ন হবে, Cl2 যদি গ্যাস হয় তাহলে তুমি এখানে করবে হাফ Cl2, তাহলে ব্যালেন্স হয়ে যাবে। অর্থাৎ এখানে তুমি অ্যানোডে কি পাচ্ছ, অ্যানোডে পাচ্ছ তুমি Cl2 গ্যাস। আর ক্যাথোডে কোনো রকম পরিবর্তন হবে না, ক্যাথোডের ক্ষেত্রে যেটা আছে সেটাই হবে, ক্যাথোডে
এইটাই হবে Na প্লাস আর H2O 2H2O প্লাস দুটো ইলেকট্রন, এখানে ক্যাথোডে উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস। অর্থাৎ NaCl যদি তুমি জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করো তাহলে ক্যাথোডে উৎপন্ন হচ্ছে H2, ক্যাথোডে উৎপন্ন হচ্ছে H2 আর অ্যানোডে উৎপন্ন হচ্ছে কিন্তু ক্লোরিন গ্যাস। এই পর্যন্ত কিন্তু আমরা খুব ভালো করে করলাম। তোমরা এরপরে দেখো, এরপরে যদি তুমি AgNO3 করো, AgNO হচ্ছে সিলভার নাইট্রেট দ্রবণে তড়িৎ বিশ্লেষণ AgNO3। আচ্ছা আমি একটা করে দিই, দেখো AgNO3, তাহলে তোমরা একদম সবগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে যদি আমি AgNO3 করি, AgNO3 যদি করি AgNO3 এর দ্রবণ, এটা অ্যাকোয়াস জলীয় দ্রবণ, মানে অ্যাকোয়াস কিছু উল্লেখ নেই, মানে এটা লঘু জলীয় দ্রবণ হিসেবে ধরতে হবে। তো লঘু জলীয় দ্রবণের যদি আমি করি তাহলে কি হচ্ছে, দেখো এখানে আমরা যেটা, এটা হচ্ছে প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে, হ্যাঁ প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে করছি। দেখো এখানে অ্যানোড হচ্ছে পজিটিভে কোন কোন জিনিস যাবে, NO3 অ্যানায়ন, NO3 মাইনাস, আর জলটা তো থাকছেই। এই জলটা কি অক্সিডেশনের জল, এই জলটা অক্সিডেশনের জল এইটা। তাহলে দেখো NO3 মাইনাস আর H2 এর মধ্যে কে আগে আছে, H2 আগে আছে, অর্থাৎ কে যাবে, H2 যাবে, H2 অ্যানোডে যাবে, H2 অ্যানোডে গিয়ে অক্সিডেশন হবে। অক্সিডেশন কিরকম হবে, তার বিক্রিয়াটা কি, 2H2O থেকে O2 প্লাস 4 ইলেকট্রন প্লাস 4H প্লাস, এটা করবে, এটা গেল। আর এখানে ক্যাথোডে কে যাবে, ক্যাথোডে যাবে ক্যাটায়ন। ক্যাটায়ন কি কি আছে, ক্যাটায়ন আছে দেখো এখানে Ag প্লাস, এই ক্যাটায়নটা আছে, আর জল আছে H2O। এই জলটার নাম্বার কত, জলটার নাম্বার হচ্ছে 7 নম্বরের জল। আর Ag প্লাসের সঙ্গে Ag প্লাস কোথায় আছে, Ag প্লাস কোথায় আছে, দেখো Ag প্লাস আছে 20 নম্বরে, Ag প্লাস আছে কিন্তু 20 নম্বরে, Ag প্লাস আছে 20 নম্বরে। তাহলে দেখো এটাতে এই ক্যাথোডে কে যাবে, ক্যাথোডে কিন্তু এই Ag প্লাসই যাবে ক্যাথোডে, কারণ ক্যাথোডে Ag প্লাসটা 20 নম্বরে আছে আর H2ওটা কিন্তু 7 নম্বরে আছে। তাহলে যার স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন পোটেনশিয়ালের মান বেশি সেই তো ক্যাথোডে যাবে। তাহলে এখানে কি হবে, Ag প্লাস যাবে, Ag প্লাস গিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করে কিন্তু সিলভার উৎপন্ন করবে। এইটা হচ্ছে তোমার ক্যাথোড প্রোডাক্ট, ঠিক আছে। এবার সিলভার যদি অ্যানোড ব্যবহার করা হয়, মানে এবার যদি সিলভার ইলেকট্রোড ব্যবহার করা হয়, সিলভার ক্যাথোড আর যদি এখানে সিলভার অ্যানোড, এখানে যদি আমি সিলভার প্ল্যাটিনামের জায়গায় সিলভার ব্যবহার করতাম তাহলে কি হতো, প্ল্যাটিনামের সিলভার ব্যবহার করলে এক্ষেত্রে Ag আসতো। এবং দেখো তখন যে কম্পিটিশনটা হতো, তখন NO3 মাইনাস H2 আর Ag প্লাসের মধ্যে কম্পিটিশনটা হতো। তো Ag প্লাস কততে আছে, Ag প্লাস আছে কিন্তু 20 নম্বরে, আর 21-এ আছে H2O। তাহলে Agটা আছে 20 নম্বরে, আর H2ওটা আছে 21 নম্বরে, আর NO3 মাইনাসটা কত নম্বরে আছে, NO3 মাইনাস আছে 23 নম্বরে। তাহলে আমি কিন্তু এখানে কাকে নিয়ে যাবো, অ্যানোডে নিয়ে যাব। অ্যানোডে কে যাবে, অ্যানোডে যাবে কিন্তু অ্যানোডে Ag যাবে। তো Ag যদি যায় অ্যানোডে, এখানে Ag হিসাবেই তুমি ট্রিট করবে, কপারের মতো Ag হিসাবে যদি ট্রিট করো তাহলে Ag কিন্তু এখানে জারিত হবে। কি হবে, Ag প্লাস আর ইলেকট্রন। সবসময় মনে রাখবে অ্যানোডে জারণ হচ্ছে, অর্থাৎ ইলেকট্রন সবসময় ডান দিকটা থাকবে। এটা হচ্ছে অ্যানোডে। আর ক্যাথোডের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, ক্যাথোডে কিন্তু যা আছে সেটাই হবে, কারণ এখানে Ag প্লাসই যাবে। এই ধরো এইটাই তো হয়, এই ইলেকট্রনটা যেটা বেরোচ্ছে সেই ইলেকট্রনটাই তো গিয়ে এখানে বিজারিত করছে। সুতরাং ক্যাথোডের কোনো পরিবর্তন হবে না, অ্যানোডে কিন্তু যদি সিলভার যদি ইলেকট্রোড ব্যবহার করো তাহলে কিন্তু এখানে প্রোডাক্টটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে। এখানে কিন্তু Ag প্লাস উৎপন্ন হবে। অর্থাৎ এক্ষেত্রে তুমি যদি ক্যাথোডে অ্যানোডে উৎপন্ন হবে Ag প্লাস, আর ক্যাথোডে উৎপন্ন হবে Ag। এইগুলো ভালো করে করতে হবে। আর কি, আর আছে সালফিউরিক অ্যাসিড। তোমরা একটু সালফিউরিক অ্যাসিডটা একটু ভালো করে দেখবে। সালফিউরিক অ্যাসিডের একটা লঘু জলীয় দ্রবণ দেওয়া আছে আর একটা গাঢ় জলীয় দ্রবণ দেওয়া আছে। তো সালফিউরিক অ্যাসিডের তোমরা এটা বাড়িতে পড়বে, সালফিউরিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ কিভাবে হবে আর গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ কিভাবে হবে। লঘু জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোনো রকম ব্যতিক্রম হবে না, কিন্তু গাঢ় জলীয় দ্রবণে দেখবে একটা আয়ন আসবে H2OH মাইনাস, সেই H2OH মাইনাস থেকে আমরা হচ্ছে মার্শাল অ্যাসিড কিন্তু উৎপন্ন হবে, H2SO8 উৎপন্ন হবে, H2SO8 উৎপন্ন হবে। তো তোমরা এটা খুব ভালো করে করো, মানে আমি যতটুকু করিয়েছি আর তোমাদের বাড়িতে একটা টাস্ক দিলাম যে প্ল্যাটিনাম তড়িৎদ্বারের উপস্থিতিতে H2SO4 লঘু জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ এটা করবে, আর প্ল্যাটিনাম তড়িৎদ্বারের উপস্থিতিতে H2SO4 এর 50% জলীয় দ্রবণ অর্থাৎ গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কি উৎপন্ন হবে
সেটা ভালো করে করার চেষ্টা করবে। এবং তোমাদের বইতে আছে, সাহায্য নিয়ে তোমরা কিন্তু এটা তোমাদের হোম টাস্ক থাকলে এটা ভালো করে করার চেষ্টা করো। নিশ্চয়ই ব্যাপারটা খুব ভালো করে তোমাদের কনসেপ্টে এলো। একটা কথা মনে রাখবে, এইটাই হচ্ছে এই ইলেকট্রোকেমিক্যাল যে সিরিজ, এটাই কিন্তু এই আমাদের তড়িৎ রসায়নের কিন্তু ইলেকট্রোকেমিস্ট্রি কিন্তু বেস। এটার থেকে এই 25টা যেটা করলে 25টা কিন্তু মুখস্থ রাখতে হবে। একটা কথা মনে রাখবে, যে যত নিচে থাকবে তার বিজারিত হওয়ার প্রবণতা তত বেশি, আর যে যত উপরে থাকবে তার জারিত হওয়ার প্রবণতা তত বেশি। যে যত নিচে থাকবে তার বিজারিত হওয়ার প্রবণতা যেহেতু যত বেশি, অর্থাৎ সে তত ভালো জারক রূপে আচরণ করবে, এফ খুব ভালো জারক। আর যে যত উপরে থাকবে তার যেহেতু জারিত হওয়ার প্রবণতা বেশি, নিজে জারিত হওয়ার প্রবণতা বেশি, সে তত ভালো বিজারক রূপে আচরণ করবে। অর্থাৎ এখানে লিথিয়াম খুব ভালো বিজারক রূপে আচরণ করবে। এবং যে তড়িৎ শ্রেণীতে যে নিচে থাকবে সে ক্যাথোডে গিয়ে মুক্ত হবে, কারণ তার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা, তার বিজারিত হওয়ার প্রবণতাটা বেশি। আর তড়িৎ শ্রেণীতে যে উপরে থাকবে সে ইলেকট্রন ত্যাগ করে অ্যানোডে জারিত হওয়ার প্রবণতা তার বেশি হবে, এবং সে কিন্তু অ্যানোডে কিন্তু বিক্রিয়াটা, অ্যানোডে কিন্তু তার মুক্তি ঘটবে, অ্যানোডে সে ইলেকট্রন ত্যাগ করবে। অর্থাৎ অ্যানোডে কিন্তু তড়িৎ শ্রেণীতে যারা উপরে থাকবে সে অ্যানোডে গিয়ে মুক্ত হবে, আর তড়িৎ শ্রেণীতে যে নিচে থাকবে সে ক্যাথোডে গিয়ে মুক্ত হবে। তুমি নিজে চিন্তা ভাবনা করবে, এই চ্যাপ্টারটার পর নিজেকে চিন্তা করতে হবে কী ঘটনা ঘটছে, তারপর নিজে নিজে প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু এটা করবে। আজকে এই পর্যন্ত। এরপর আমরা যেটা করব, আমরা তো কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস আমরা করলাম, কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। এবার কোয়ান্টিটেটিভ আমি যেটা করলাম সেটা হচ্ছে গুণগত। কোয়ালিটেটিভ অ্যানালিসিস করলাম, অর্থাৎ গুণগত কার অক্সিডেশন হবে, কার রিডাকশন হবে সেটা আলোচনা করলাম। এরপরে আমরা কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস করবো। কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস কত পরিমাণে মুক্ত হবে সেইটা আলোচনা করবো, কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। আজকে যেটা করলাম কোয়ালিটেটিভ মানে হচ্ছে গুণগত বিশ্লেষণ করলাম। আর এরপরে যেটা পরের এপিসোড থেকে যেটা করবো সেটা হচ্ছে পরিমাণগত, যে কতটা পরিমাণে মুক্ত হবে। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং কোনো অসুবিধা হলে জানিও। ধন্যবাদ।